স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের ঠিকানা। এসব নদী আবার বিভাজিত করেছে এই বদ্বীপের স্থলভাগকে। মেঘনা আর যমুনার বুকে থাকা সেতু বিভাজনের বেশ খানিকটা মিলিয়ে দিয়েছে। আরেকটি বড় বিভাজন মুছে দিতে পারত পদ্মা সেতু, কিন্তু সেটি হয়নি। বরং এই সেতু নির্মাণে নিয়ে পানি গড়িয়েছে অনেক ঘাটে। পদ্মার দুই পারের সেতু বন্ধন দেশকে একসঙ্গে করে দেওয়ার বদলে এখন আরো অনেকটাই আলাদা করে দিয়েছে। পদ্মার দুই পারের সেতু বন্ধন তো দূরের কথা, পদ্মা সেতু প্রকল্প এর মধ্যেই চির ঘুরিয়েছে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কে। দুর্নীতির অভিযোগে প্রকল্প অর্থায়ন বাতিলের পর বিশ্বব্যাংকের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দেখেছেন সরকারের কর্তা ব্যক্তিরা। একটি চীনা প্রতিষ্ঠানের জন্য তদবির করতে ব্যর্থ হয়ে বিশ্বব্যাংক পিছুটান দিয়েছে, এমন কথা বলতেও ছাড়েননি খোদ অর্থমন্ত্রী। অন্যদিকে দুদক বলছে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অন্যায্য, দুর্নীতির অভিযোগের প্রমাণও এখনো মেলেনি। তবে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে রেখেছেন, ক্ষমতায় গেলে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে জড়িতদের বিচার করা হবে। সেতু নিয়ে এই মহাসড়গোল নিয়েই কথা বলবো আজকের বাংলাদেশে। খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। দুর্নীতির অভিযোগ তদন্তের মধ্যেই বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের হঠাৎ ঘোষণা কেন? বাংলাদেশের কেবল একটি প্রকল্প নিয়ে কেন এতটা সোচ্চার বিশ্বব্যাংক? পদ্মা সেতু নিয়ে জটিলতায় কতটা ভাবমূর্তি সংকটে পড়ল সরকার? বিকল্প অর্থায়নে এবং সহজ শর্তে সেতু নির্মাণের সম্ভাবনা কতটুকু? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 1623 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক পুলিশ প্রধান আইজিপি ডক্টর এম এনামুল হক, আছেন টিআইবি সাবেক চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা চট্টগ্রাম থেকে সরাসরি কথা বলবো তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঙ্গে। স্বাগত আপনাকেও। ডক্টর এনামুল হক, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো একটি ছোট প্রশ্ন, যে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে বলে তারা তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্বব্যাংকে কতটা সৎ প্রতিষ্ঠান বলে আপনার মনে হয়? আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি খুব এক্সপার্ট নই যে বিশ্বব্যাংক কতটা, তবে একটা জিনিস আমি বিশ্বাস করি যে বিশ্বব্যাংক এখন পর্যন্ত আমাদের যেসব কাজগুলো করেছে আগে বা অন্যান্য দেশে আমার জানা মতে মোটামুটি সুনামের সঙ্গে করেছে। সুতরাং আমি এটাকে মাইনাসের দিকে না দেখে প্লাসের দিকে দেখব, যে ওনাদের সুনাম আছে। এখন কিছুটা হয়তো এদিক ওদিক হতে পারে। স্যার, আমি আপনাকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন মানে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যে যেটির মধ্যে ওরা বলেছে যে বিশ্বব্যাংকের মধ্যে নিজেই বিশ্বব্যাংক দুর্নীতির আখড়া, এবং সেইটাতে আমি যদি উদ্ধৃত করি সেরকম এটা বলা হয়েছে যে সম্প্রতি বিশ্বব্যাংকের $2 বিলিয়ন খরচের হিসাব পাওয়া যায়নি কম্পিউটারের সামান্য ত্রুটির কারণে। এবং আমরা দেখেছি বিশ্বব্যাংক দিনের পর দিন যারা জোর করে ক্ষমতা দখল করেছে, সামরিক শাসক, স্বৈর শাসক, আমাদের দেশে আমরা দেখেছি তাদেরকে দিনের পর দিন অর্থায়ন করে গেছে। এখন হঠাৎ করে বিশ্বব্যাংক শুধু দুর্নীতির অভিযোগ এনে সরকারের এত বড় প্রকল্প বাংলাদেশের বাতিল করে দেওয়ার পিছনে মানে ব্যাপারটিকে কতটুকু মনে হয়? আমি হঠাৎ করে কথাটাতে আমার আপত্তি আছে। আমরা বিগত কয়েক মাস ধরে অনেকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুনছি যে এইসব নিয়ে সমালোচনা হচ্ছে এবং এটা তদন্ত হওয়া দরকার। কানাডিয়ান পুলিশ টিম আসবে, একবার শুনছিলাম ইন্টারপোল আসবে, নানান রকম করতে শেষ পর্যন্ত কানাডিয়ান টিম আসলো। প্রথমে আমরা বললাম যে কোনো তদন্ত দরকার নেই, আমরাই পারবো। তারপরে শুনলাম যে না, আসবে, ভালো কথা, যত ট্রান্সপারেন্ট হওয়া যায় ততই ভালো। তদন্ত টিম আসলেন। এর আগে কিন্তু একটা ধারাবাহিক, আমি খবরের কাগজের কথা থেকে বলছি যে কবে আমরা রাজি হলাম, কবে ওনারা মানে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিলেন, আমরা কি করলাম, কাকে সরাতে বললো, আমরা সরালাম না, সরালাম শেষ পর্যন্ত কিন্তু অন্য জায়গাতে সরালাম। এসব নানান ঘটনা আছে। আমি কখনোই বলছি না যে বিশ্বব্যাংক যা করেছে সবই ঠিক করেছে, তবে আমি আপনার হঠাৎ করে কথাতে একমত নই। এটা প্রসিডিউরাল ওয়েতে গেছে, এবং আপনি যখন এটা বলছেন হঠাৎ করে, আমি তো মনে করি যে পসিবলি মেনি অফ আস কুড গেস
something is going to happen. স্যার এটা যেদিন বলা হলো 2011 সালের 2011 সালের কত তারিখে আমি মানে 2011 সালে যখন বিশ্বব্যাংক একটি আপত্তি জানালো যে তারা দুর্নীতির দায়ে অর্থায়নটা বন্ধ রাখলো সেপ্টেম্বর, হ্যাঁ, যখন স্থগিত করলো তখন থেকে তো বোঝা যাচ্ছিল যে বিশ্বব্যাংক এটা করবো না। আমি সেইটা হঠাৎ বলছি কারণ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাংক ডক্টর শামসুল আলম নিশামকে সাহায্য করবেন, এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাংকের সাথে কথা হচ্ছিল যে কবে কি নাগাদ টাকাটা ছাড় আসবে, সেপ্টেম্বরে হঠাৎ করে এটা পাল্টে গেল। আমি সেটাকে একটু হঠাৎ বলতে চাচ্ছি। আচ্ছা, আপনার ইন্টারপ্রিটেশন ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ হয়তো কারেক্ট, কিন্তু আমি এখানে প্রসঙ্গে তাহলে আরেকটা জিনিস বলি। আপনারা কেউ কেউ যার যেটা কথা বলার নয় সে সেটা বলছেন কেন? এখানে যেমন দুদক, ওনারা বলছেন যে এটা ঠিক হয়নি বলা। দুদকের কি এখতিয়ার আছে এটা বলার? এখনই দুদক বলতে পারে। আমি তো বরং প্রশংসা করব যোগাযোগ মন্ত্রীর, উনি বলেছেন ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু। আমরা ধারণা করিনি, আনফর্চুনেট। আই ডু অ্যাডমিট, আই ডু অ্যাপ্রিসিয়েট হিজ থিংস, যে জিনিসটা কমপ্লিট হলোই না, হঠাৎ মানে হঠাৎ বলতে ওইখানে হঠাৎ মানে চলে আসলো। কিন্তু তার চেয়ে বেশি আমার কাছে কি মনে হয়েছে জানেন, মাননীয় অর্থমন্ত্রী তার কাছ থেকে আমরা অর্থবহ কথা শুনতে চাই, দেশবাসীর সবাই, কারণ অর্থমন্ত্রী ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু উনি পরশুদিন একটা কমেন্ট করেছেন, আমি নাগরিক হিসাবে উইথ অল ডিউ রেসপেক্ট আমার ধৃষ্টতা নাই অর্থমন্ত্রীকে উপদেশ দেওয়ার বা অর্থমন্ত্রী ভুল বলছে এটা বলার, হলে মাফ করবেন। অর্থমন্ত্রী কোন হিসাবে এই কথাটা বললেন যে এটা তো বিশ্বব্যাংকের সিদ্ধান্ত নয়, এটা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জুয়েলিং চলে যাচ্ছে বলে যাওয়ার আগে এই কথাটাতে যদি আপনি বলেন, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। ইফ বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের এই কথাটা যদি ব্যক্তিগত হয় এবং যদি কমিটির না হয়, তাহলে আপনার দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যাওয়ার আগে একটা ভার্ডিক্ট দিয়ে গেছিলেন, বিগত চিফ জাস্টিস। ওয়াজ ইট দি ভার্ডিক্ট অফ হিজ ওন? আমরা যতদূর বুঝি যে মানুষ যতদিন যে চেয়ারে থাকেন ততদিন পর্যন্ত উনি দায়িত্ব নিয়েই ওই প্রতিষ্ঠানের পক্ষে কথা বলেন। আমি একটু জনাব হাফিজউদ্দিন খান সাহেবের কাছে জানতে চাইবো যে এই বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ করেছে তার মধ্যে সরকারের কিছুটা ঢিলেমি থাকলেও সরকার আসলে চাচ্ছিল নানাভাবে বিষয়টা তদন্ত করতে। বিশ্বব্যাংক যে সময় যেটা বলছে সেই সময় সেটা করতে চাইছিলেন। আমাদের আজকে অর্থমন্ত্রীও এরকম একটা কথাই বলছেন। আপনার কাছে কি মনে হয় সরকার কি একটু? আমি একটু সময় নিয়ে বলি। জি জি, আমার প্রতিক্রিয়া মিশ্র। প্রথম কথা, যে কারণটা আপনি প্রথমে বলেছিলেন বিশ্বব্যাংক কি ধোয়া তুলসী পাতা কিনা, বিশ্বব্যাংক ইনস্টিটিউশন হিসাবে সৎ, তাদের ইন্টিগ্রিটি অফিস আছে, সব কিছু আছে, এবং তারা এখন সাম্প্রতিক বা বেশ কিছুদিন ধরে সততা, গুড গভর্নেন্স এগুলোর জন্য তারা প্রমোট করতে চেষ্টা করছে। এমনকি বাংলাদেশে যে দুদক যে হয়েছে এটার পিছনে বিশ্বব্যাংকের প্রচণ্ড চাপ ছিল, এটা নিশ্চয়ই আপনি জানেন এবং আমার সাথে ডেফিনেটলি জানবেন। সুতরাং তাদের প্রতিষ্ঠান হিসাবে সৎ, ইন্টিগ্রিটি আছে, তবে ব্যক্তিবিশেষ খারাপ হতে পারে, এটা হয়েছে। আমি নিজেও বিশ্বব্যাংকের যেটা প্রকল্পে কাজ করেছি, আমার কিছু খারাপ অভিজ্ঞতা আছে। আচ্ছা, কিন্তু যখন আমি এটাকে কারোর নজরে নিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন হয়েছে। আচ্ছা, সেই হিসাবে এটা এখানে পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংক অভিযোগ করেছে, একটা দেশ সম্পর্কে একটা অভিযোগ, দুর্নীতির অভিযোগ এনেছে এবং অত্যন্ত জোরালোভাবে তারা এনেছে, কোনো নরম সুরে কথা বলে নাই, বলেছে এবং দীর্ঘদিন ধরে বলে আসছে। এবং তারা, আমি যতটুকু শুনেছি বা সংবাদপত্র দেখেছি, তারা ফাইল তৈরি করে দিয়েছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু বাংলাদেশ সরকারের রেসপন্স সেই রকম তো জোরালো হয় নাই, মিনমিন করে কথা বলেছে দিন ধরে। তারপরে মানে একটু ধিমে তেতাল্লা এবং একটু ধামাচাপা দেওয়ার প্রয়াস পরিষ্কার দেখা যাচ্ছিল। একটা কথা আছে না, ইংরেজি বলে না, দি সানলাইট ইজ দি বেস্ট ডিসইনফেক্ট্যান্ট। এখানে যদি স্বচ্ছতা, সরকার যদি স্বচ্ছতার সঙ্গে এই জিনিসটা ডিল করতো, হ্যান্ডেল করতো, তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। সরকার যদি স্বচ্ছতাটা একটু ব্যাখ্যা করেন, সরকার কি করতে পারতো? স্বচ্ছতা হলে যে বিশ্বব্যাংক কি বলেছে, তাদের অভিযোগ, তাদের কি, যে যেমন তারা বলেছে যে ক্রেডিবল এভিডেন্স, সেই ক্রেডিবল এভিডেন্সটা কি সেটা আমাদেরকে জানান, জনসাধারণকে জানতে চান, তাহলে আমরা বলতে পারবো।
আমরা তো সে জানি না এখন পর্যন্ত যে কি ক্রেডিবল এভিডেন্স বিশ্বব্যাংক বলেছে এবং একটা স্যার আপনি কি জানেন বিশ্বব্যাংক আসলে স্পেসিফিক কি অভিযোগটা করেছে আমাদের না জানি না, সেই তো বলছি। তাহলে বিশ্বব্যাংক তো আমাদেরকে অভিযোগটিও জানায়নি, আমরা কি বাংলাদেশ সরকার বলবে, কারণ তার তো দেশবাসীর কাছে তাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, মানুষের কাছে বলতে হবে, না হলে তো 100টা মানে গুজব উঠবে, ভ্রান্ত ধারণা সৃষ্টি, বিভ্রান্তিতে মানুষ ভুগবে। আচ্ছা, তাহলে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে এবং ক্রেডিবল এভিডেন্স বলছে সেটা কি, সেটা প্রকাশ করা দরকার ছিল, এবং সরকারের রেসপন্সটা কি সেটা পরিষ্কার করে কোন সে বলা হয় নাই যে এই রেসপন্স আমাদের এই এবং বিশ্বব্যাংকের অভিযোগকে খণ্ডন করার জন্য যুক্তি দিয়ে আর্গুমেন্ট দিয়ে তো কোনো চেষ্টা আমরা দেখি না। তারপরে দুদক একবার তদন্ত করে বলে দিল, কিছুদিন আগে একবার বললো যে কোনো দুর্নীতি হয় নাই, দু এক মাস আগে। আবার হঠাৎ করে দেখা গেলো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। আচ্ছা, তারপরে জিজ্ঞাসাবাদ শুরু করছে, প্রসেস চলছে, হঠাৎ করে আজকে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি হয় নাই। গতকাল যেহেতু ঋণ মানে নাকচ হয়ে গেছে, আজকে বলছে কথা। একদিনও তার ইনকোয়ারি হয়ে গেল, আমরা শুনেছিলাম আরও বেশ কিছু লোকের নাম শুনেছিলাম যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সুতরাং সম্পূর্ণ জিনিসটাই আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। বিশ্বব্যাংকের থেকে পরিষ্কার করে আমরা জানতে পারি নাই, এবং বাংলাদেশ সরকারের রেসপন্সও একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা আমাদের সবচেয়ে বড়। আমার প্রশ্নটা হচ্ছে যে ধূম্রজাল যদি সৃষ্টি করা হয় তাকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার তো বললাম যে আমি তো বিশ্বব্যাংকের ধূম্রজালের বিপক্ষে কিন্তু স্যার আমরা খুব বেশি লোক একাত্তা হয়ে কথা বলি নাই। না বলি নাই, এই তো আপনাকে দেশবাসীকে সঙ্গে নিয়ে যেতে হবে, তো ইউ হ্যাভ টু ক্যারি পিপল ইনটু, সেই চেষ্টা তো গভর্নমেন্ট করে নাই, জনসাধারণকে বিভ্রান্তির মধ্যে রেখেছে। আমরা সব বিভ্রান্ত, আমরা জানি না কি হচ্ছে, কেন এরকম হলো। একটা দেশের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করে তার একটা প্রকল্প বাদ দেয়, যেটা সবচেয়ে বড় প্রকল্প। এটা চারটিখানি কথা নয়, এটা ইমেজের প্রশ্ন আছে। সরকার ইমেজ কত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে ব্যাপারে আমরা সজাগ ছিলাম? আমাদের সরকারকে সজাগ ছিল না তো বুঝতে হবে। এবং যান বলেছেন আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী, আমার আজ করতে পারতেছিলাম, তো যদি আজ করবেন তাহলে এবার উনি আগে তো অ্যাকশন নেন নাই কেন? গতকাল কিন্তু উনি বলেছেন যে বোল্ড ফ্রম দি ব্লু, আজকে বলছেন আমরা আজ করতে পারতাম, সেজন্য আমরা মালয়েশিয়া দিকে ওইদিকে অন্যদিকে আমরা খোঁজখবর করতেছিলাম। তো এখন বিশ্বব্যাংকের সাহায্যের সঙ্গে তো অন্য আমার পাশে বসে আছেন প্ল্যানিং কমিশনের মেম্বার, উনি বলবেন বিশ্বব্যাংকের যে এইড, আমরা তো বিশ্বব্যাংকের সদস্য, আমাদের শেয়ার আছে সেখানে, আমাদের দাবি আছে, আমাদের এলডিসি, আমাদের দাবি আছে, আইডি থেকে সাহায্য পাওয়ার ক্রেডিট এইড পাওয়ার দাবি আছে, এটা আমাদের ন্যায্য দাবি। সুতরাং সে দাবি বিশ্বব্যাংক নাকচ করে দেবে, আমরা তার বিরুদ্ধে সেরকম জোরালোভাবে কথা বলবো না, এটা তো ঠিক নয়। স্যার বিশ্বব্যাংকের বিরুদ্ধে জোরালোভাবে কিভাবে কথা বলা যায় সেই ব্যাপারটা আমরা আপনার কাছে আরো শুনবো। আমরা একটু ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে জানতে চাইবো যে এম হাফিজউদ্দিন খান যে জায়গা থেকে বলছিলেন তারপর থেকে যদি আপনারা শুরু করেন যে আমরা বিশ্বব্যাংক একটি ধূম্রজাল সৃষ্টি করেছিল এবং আমরাও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রচ্ছন্ন বা আলোক ছটা দেখতে পাইনি, এর কি কারণ আছে বলে মনে করেন, বা এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমি যেটা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাংকের অভিযোগটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নয়, বাংলাদেশে বর্তমানে সরকার পরিচালনায় যারা দায়িত্ব আছেন তাদের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি তাদের যে এই বিষয়ে তাদের যে কর্মকাণ্ড সেই বিষয়ে। কারণ আমরা এই মুহূর্তে একটা জিনিস বোঝা দরকার যে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে কিন্তু বেশ ভালো একটা ভাবমূর্তি আছে অন্যান্য অনেকগুলো কারণে। তো সেজন্য এই আপনার প্রশ্নের মধ্যে একটা প্রচ্ছন্ন ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বব্যাংকের এই অভিযোগ ইত্যাদি, এটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নয়, বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছেন তাদের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে এই অভিযোগটা। এবং আমি এখানে আমাদের আজকে আপনি একটা প্রথমে বিশ্বব্যাংক দুর্নীতি করে কিনা এই ধরনের আলোচনা আসলে আমাদের দুর্বলতা, আমাদের যে অপেশাদারী মনোভাব নিয়ে এই পুরো বিষয়টা আমরা হ্যান্ডেল করছি তারই একটা লেটেস্ট চ্যাপ্টার হিসেবে আমি দেখব। আমরা এখানে সুস্পষ্টভাবে আমাদের যদি কোনো সমস্যা না থাকতো আমরা চ্যাপ্টার হিসেবে আমি দেখব। আমরা এখানে সুস্পষ্টভাবে আমাদের যদি কোনো সমস্যা না থাকতো আমরা পেশাদারি ভিত্তিতে তাদের অভিযোগের প্রত্যেকটার আমরা উত্তর দিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতাম। ডক্টর হোসেন জিল্লুর রহমান তাদের কি অভিযোগ ছিল স্পেসিফিক? ডক্টর হোসেন জিল্লুর রহমান তাদের এখানে এটা অত্যন্ত একটা জি তাদের কি স্পেসিফিক অভিযোগ ছিল যেটা জবাব দেওয়া হয় না? আমরা তো এক বছর ধরে আপনার এই প্রশ্নের তো আসলে সেটা তো আপনারা তো এক বছর ধরে এটা আমরা জেনেছি। হাফিজউদ্দিন সাহেব তো একটু আগে বললেনই এই অভিযোগের কথাগুলো তো আর আমাদের কাছে পাঠায়নি,
পাঠিয়েছে সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে, এবং অভিযোগের বিষয়টা 1 বছর ধরে মিডিয়াতে আমরা জানি। সুতরাং কি অভিযোগ ছিল এই প্রশ্ন করার আসলে আপনার আজকে তেমন কোনো একটা জোরালো প্রশ্ন নয়। আসলে অভিযোগের বিষয়গুলো আমরা জানি যে এখানে বিশেষ করে পদ্ধতিগত কিছু দুর্বলতা, বিশেষ করে দুর্নীতি বিষয় কিছু, এবং এগুলো যদি আমি মনে করি পেশাদারি ভিত্তিতে জোরালোভাবে এগুলো যদি হ্যান্ডেল করা যেত তাহলে এবং আমি এখনো মনে করি এই বিষয়গুলো পুনর্বিবেচনার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। কিন্তু পুনর্বিবেচনা অ্যাকচুয়ালি আমাদেরও করতে হবে। পুনর্বিবেচনা শুধু বিশ্বব্যাংকের নয়, যে আমাদের উপলব্ধির মধ্যেও পুনর্বিবেচনার প্রয়োজন আছে, যে আমরা এগুলোকে আর এই ধরনের এক সময় এক এক কথা না বলে পেশাদারি ভিত্তিতে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করা দরকার। কারণ পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি একটা অবকাঠামো, এটা অবশ্যই আমাদের করতে হবে আমাদের, এবং সঠিক এবং টেকসই অর্থায়নে এটা আমাদের করতে হবে। সুতরাং আজকের আলোচনায় সবচেয়ে বড় প্রয়োজন একটা পেশাদারি ফ্লেভার নিয়ে আসা। আসলে এখানে নানা উপসর্গ এনে আসলে আমরা একে অপরের ব্লেম গেম দিয়ে কাউকে অ্যাকচুয়ালি, আজকে ওই দুদকের কথা যেটা বললেন, হাফিজউদ্দিন সাহেব বললেন, ওই এনামুল হক সাহেব বললেন, দুদকের এই মন্তব্যই অ্যাকচুয়ালি অপেশাদারি একটা মন্তব্য হিসেবে আমি দেখছি। কারণ উনাদের এই বিষয়ে এই মুহূর্তে এটা কিন্তু উনাদের বিষয় ছিল না। তো অনেকটা এখানে আমরা একটা ডিফেন্সিভ মন্তব্য হয়ে যাচ্ছে। জি, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে মানে সরকারের পক্ষ থেকে ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অপেশাদারি স্টেপ নেওয়া হচ্ছে, দুদক অপেশাদারি আচরণ করছে। পেশাদার আচরণটা কিরকম হতে পারতো বা কিরকম হতে পারে, এটা যদি একটু বলতেন আমাদের। না, সেটা তো পেশাদারি আচরণ হচ্ছে যে অভিযোগ যেগুলো এসছে, হাফিজউদ্দিন সাহেব যেটা বললেন, প্রথম থেকেই ট্রান্সপারেন্সির একটা প্রয়োজন ছিল। কি আপনি তো প্রশ্ন করলেন কি অভিযোগ ছিল, কেন 1 বছর দেশবাসীকে মিডিয়া থেকে ছোট ছোট নিউজ লিকের মাধ্যমে জানতে হবে যে কি ধরনের অভিযোগ আসছে কি আসছে না। এই পেশাদারি মনোভাব কিভাবে দেখাবার সুস্পষ্ট অনেক কিছু বিষয় আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে আলোচনা হচ্ছে এগুলোর বিষয়ে একটা স্বচ্ছ অবস্থান নিয়ে একটা প্রথম থেকেই দেশবাসীকে সাথে নিয়ে জানিয়ে দেওয়া যে এই বিষয়ে তাদের অভিযোগ আসছে এবং আমরা দেখছি যে এইখানে আমাদের সুস্পষ্ট উত্তর আছে, এগুলো জানানো দরকার। সুতরাং পেশাদারি মনোভাব দেখাবার যথেষ্ট এবং সম্পূর্ণ সময় রয়ে গেছে এবং আমি আশা করব আজকে আমরা এই যে নানা ধরনের সাইড টকের বিষয়টা অবতারণা না করে পেশাদারি ভিত্তিতে পুনরায় আলোচনাটাকে ফিরিয়ে আনবো যে পদ্মা সেতু বাংলাদেশের জন্য প্রয়োজন। তার জন্য তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখব এবং সেখানে শুধু দেখব নয়, সেটার ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে বলিষ্ঠভাবে সেই পদক্ষেপগুলো নিতে আমরা পিছপা হব না। এটাই হচ্ছে পেশাদারি মনোভাবের প্রধান দিক। আপনাকে ধন্যবাদ। আমরা একটু হাফিজউদ্দিন খান সাহেবকে, জি, যে পেশাদারি কথা উনি বললেন আমি সেই একমত, আমি এটাই ঠিক মনে করি, উনি কারেক্ট বলেছেন। একটা সিম্পল জিনিস, সব কিছু বাদ দিলাম, যখন শেষ মুহূর্তে এসে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বব্যাংক 3টা শর্ত দিল, যে একটা হলো যে যারা এখন দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে রাখা, দ্বিতীয় হলো যে দুদকের একটা স্পেশাল টিম তদন্ত করা, এবং তৃতীয় ওয়ার্ল্ড ব্যাংকের সেই টিমে সেই তদন্ত পর্যায়ে তার অ্যাক্সেস দেওয়া। এখানে আমরা অস্বীকার করবো কেন? আমাদের কোনো দুর্বলতা না থাকে। আমরা ডক্টর শামসুল আলমকে জানতে চাইবো যে এই পর্যায়ের ক্ষেত্রে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলছিলেন যে এখানে একটা পেশাদারি অবস্থা থাকা দরকার ছিল। হাফিজউদ্দিন খান প্রথম থেকেই বলছিলেন যে এইটা কেন এরকম ঢাক ঢাক গুড় করা হলো এবং কিভাবে কেন এটা অন্ধকারে রাখা হলো, এবং এখন এটা অপ্রাসঙ্গিক। বিশ্বব্যাংক যদি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানও হয়, আমরা কি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ক্ষেত্রে আমাদের কোনো জবাব আছে কিনা? আমি কথাটা জবাব দিচ্ছি, তার আগে একটু সামান্য ভূমিকাও দিতে হবে। জি, আপনি একটি প্রশ্ন করেছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমানকে যে বিশ্বব্যাংকের অভিযোগটা কি। তিনি বললেন যে অভিযোগটা যাদের কাছে করেছে তারা জানেন। আর আমাদের হাফিজউদ্দিন সাহেব শ্রদ্ধেয়, উনি বললেন যে সরকার যথাসময়ে পদক্ষেপ নেয় না, যা প্রয়োজন তা নেয় নাই, বা কী কী নেওয়া দরকার ছিল। আসলে আমরা ভিতরের এই যে দুটো পার্টি, ধরুন সরকার আর বিশ্বব্যাংক, ভিতরের অংশটা কিন্তু আমরা পুরোপুরি, আমি বিশ্বাস করি পুরোপুরি কেউই অবগত নই। আমরা অনেকে তাই আদর্শিক দৃষ্টিকোণ থেকে কথা বলি,
আপনি যদি প্ল্যানিং কমিশনের সদস্য হিসেবে বিশ্বব্যাংক কি অভিযোগ তুলছে সেটি যদি অবগত না হন, সেটি তো জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমি সে কথা বলছি, আমার কথা যে আমরা যারা বলছি যে আমরা অবগত নই, আমি তার কথা বলছি না। তারা আমাদের সবারই অবগত হওয়া তো উচিত, বিষয়টা তো আপনি শুধু জানবেন আমরা জানবো না, এটা কি রকম? অবগত হওয়া উচিত। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কারো কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বে সমুদায় বিষয়টা ভালোভাবে আমাদের কিন্তু আসলে আত্মস্থ হওয়া দরকার। আর বিশ্বব্যাংক কি দুর্নীতিগত প্রতিষ্ঠান কিনা এই প্রশ্নে আমাদের কিছু বলার নেই, কিন্তু একথা সত্য, বিশ্বব্যাংক রাজনীতি বহির্ভূত কোনো সংগঠন নয়। কেবল তাদের ম্যান্ডেট দারিদ্র বিমোচন এবং দারিদ্র বিমোচনের জন্য সারা বিশ্বব্যাপী কাজ করছে এটি নয়। আপনি কিন্তু ভূমিকায় বলেছেন যে এই আমি প্রশ্নটি আপনার কাছে ভিন্নভাবে করতে চাই। আমাদের পদ্মা সেতু করার জন্য বিশ্বব্যাংকের সাহায্য আপনি চান কি চান না? আমি যদি বিশ্বব্যাংকের সাহায্য চাই তাহলে আমাকে বিশ্বব্যাংকের নিয়মেই খেলতে হবে, এবং বিশ্বব্যাংকের নিয়মে আমরা খেলছি কিনা। আমি আপনাকে এটা জবাব দিই। আজকে আমরা সবাই বলছি যে আমাদের পদ্মা সেতু খুবই প্রয়োজন। একটি জননির্বাচিত সরকারের চেয়ে, দায়বদ্ধ একটি সরকারের চেয়ে তো বেশি গুরুত্ব কারো আর বোঝার কথা নয়। আমরা নাগরিক হিসেবে অবশ্যই বুঝি, কিন্তু সরকারের এই বোধ, এর দায়িত্ব যথেষ্ট বেশি আছে। এবং আপনি জানেন এই সরকার আমলে এটি সমস্ত কার্যক্রম এগিয়ে গিয়েছে। কাজী তাদের এই ব্যাপারে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে আমি বলে মনে করি না। নির্বাচনী ওয়াদা আমরা বিশ্বব্যাংক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান কিনা, বিশ্বব্যাংক রাজনীতি প্রতিষ্ঠান কিনা সেটা আমরা কেন? সরকার তো কিছু বলেনি যে ওরা দুর্নীতিগত প্রতিষ্ঠান। না, আজকে আপনি কি অর্থমন্ত্রীর বক্তব্য শুনেছেন? কি বলে? অর্থমন্ত্রী কিন্তু তার বক্তব্যে স্পষ্টভাবে সেটি পুরোপুরি বিশ্বব্যাংকের দিকে পাল্টে দিচ্ছেন। আমি অর্থমন্ত্রীকে কোট করি, উনি উনাদের কথা বলছেন, আমাদের সেই আগ্রহে ভাটা পড়ে যখন বিশ্বব্যাংক আমাদের নির্মাণ প্রতিষ্ঠানের প্রাক যোগ্যতা নিয়ে একটি চীনা প্রতিষ্ঠানের জন্য জারি জুরি করতে থাকে। এই চীনা প্রতিষ্ঠানের জারি জুরি সমস্তই এই প্রতিষ্ঠানের বাঙালি সহকারে জালিয়াতি বলে ধরা পড়ে। আমি বুঝে ফেলেছি আপনার মেসেজটা। আমি একটা কথা কিন্তু বলতে চেয়েছি, আপনি কথাটাকে আমাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পুরো শ্রদ্ধা নিয়ে। ভিতরের দৃশ্য পশ্চাতে আমরা অনেকেই অবগত নই। অর্থমন্ত্রী যে বিষয়টি জানেন আমরা হয়তো অনেকেই সেটাও জানি না। এই কথা আমি বলার অর্থ হলো যে সরকার প্রথম থেকে যেভাবে চেষ্টা করেছে, এর গুরুত্বও বুঝেছে, চেষ্টাও করেছে। বিশ্বব্যাংকেরও এর পিছনে একটা রাজনীতিও আছে, এই অস্বীকার করার উপায় নেই, এটা প্রমাণিত বিভিন্ন দেশে, আর কেউ অস্বীকার করতে পারবেন না। তো এই রাজনীতির পেছনে পশ্চাৎ কি রাজনীতি খেলাটা হচ্ছে সেটি কিন্তু আমাদের বুঝতে হবে সামগ্রিক আঙ্গিকে। সেটি না বুঝে আমরা একটা কাঠগড়ায় দাঁড় করে দিই সরকারকে বা বিশ্বব্যাংককে, সেটি কিন্তু সঠিক নয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই সরকার কিন্তু আন্তরিকভাবে চেয়েছে বিধায়ী এই পথে এগিয়েছিল, এবং এটা সবচেয়ে সহজলভ্য এই অর্থে সুদের হারে এটা কিন্তু বিবেচনা ছিল সরকার এবং আছে। আমি ওকে অর্থমন্ত্রী মহোদয়ের জবাব অর্থমন্ত্রী দিবেন, কিন্তু বিশ্বব্যাংক এমনও হয়েছে এদেশে প্রথম কিন্তু বন্ধ করেনি। ক্যাম্বোডিয়া 2 বছর আগে সমুদায় আপনার সাহায্য এরা বন্ধ করে দিল। তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, বিবেচনা আছে, রাজনীতি আছে, এই সমুদায় প্রেক্ষাপটে বিষয়গুলো দেখতে হবে। এখন মূল বিষয়টি হলো পদ্মা সেতু অবশ্যই চায়, জনগণ চায়, সরকার চায়, প্রত্যেকেই চায়, এবং সরকার এটাকে সবচেয়ে ফ্রন্টে আগে নিয়ে আসছে, এবং সরকারের দায় হলো এটি বাস্তবায়ন করা। সেটির প্রয়োজনে যা যা করা সেটি অবশ্যই সরকারকে করতে হবে। আমি আপনাকে ওই কথাটাই বলবো যে এখানে শুধু কেবল এটা কিন্তু একটি প্রজেক্ট, বিশ্বব্যাংকের অভিযোগ সারা দেশের বিরুদ্ধে নয়। 34টি প্রকল্প আছে বিশ্বব্যাংকের আমাদের দেশে। আমাদের দেশে সাহায্য আসে, অর্থ সাহায্য, বৈদেশিক ঋণ, সহায়তা, গ্রান্টস, তার 48%, 48% আসে বিশ্বব্যাংকের থ্রুতে। সরকারও বিশ্বব্যাংকে ওইভাবে কাঠগড়া দাঁড় করাচ্ছে না। অর্থাৎ সরকারের যে কথাই সেগুলো তার যথেষ্ট সময় দেয়া হয়নি। বিশ্বব্যাংক প্রসিডিউরে সরকার যেটা আগাতে পারত সে সময় না দিয়ে হঠাৎ করেই তারা সিদ্ধান্তটা দিয়ে ফেলে। আমি যে আমাদের 3 জন প্যানেলিস্ট আছেন আপনি ছাড়া, ডক্টর হোসেন জলিলুর রহমান সহ, যে একটি কমন প্রশ্ন আমি করতে চাই যে আমরা বিশ্বব্যাংকের রেসপন্সে তাদের দুর্নীতির অভিযোগে আর যাই হোক ধরে নিলাম তর্কের খাতিরে বিশ্বব্যাংক সবচেয়ে দুষ্ট প্রতিষ্ঠান, কিন্তু আমরা আমাদের পেশাদারিত্ব দেখিয়েছি কিনা, আমাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে আমরা তা খণ্ডন করেছি কিনা, আমাদেরকে যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে আমরা তথ্য দিয়েছি কিনা, আমরা স্বতঃস্ফূর্ত এবং স্বচ্ছ ছিলাম কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কালকে সংসদে পূর্ণাঙ্গ ভাষণ আসবে বলে আমরা আশা করি। তিনি যথেষ্ট অবগত আছেন এই বিষয়ে আমরা ধরে নিতে পারি, এবং পূর্ণাঙ্গ চিত্র কালকে অবশ্যই পাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো আলোচনা শুনব।
বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা ডক্টর শামসুল আলমকে শুনছিলাম, ডক্টর এনামুল হক এই বিষয়ে আপনার মতামত শুনবো, কারণ উনি বলছেন যে আগামীকাল অর্থমন্ত্রী সংসদে এই বিষয়ে বিস্তারিত বলবেন এবং এই বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। দেখেন, মাননীয় মন্ত্রী আগামীকাল কি বলবেন এটা আমি জানি না, তবে আপনি যেটুকু কোটেশন পড়ে শোনালেন তাতে আমার মনে হয় জিস্ট অ্যান্ড এসেন্স বলতে যা পেয়ে গেছি, উনি এটা হয়তো আরও এলাবোরেট ওয়েতে বলবেন এবং বলে হয়তো সংসদ বা আর সবাইকে হয়তো বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গাতে। আপনারা যে কথাটা হোসেন জিল্লুর রহমান সাহেব বললেন বা হাফিজউদ্দিন সাহেবও বললেন, পেশাদারিত্ব বা এই কথার চেয়ে আমি বরং অন্য জিনিসটা একটা, এই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন ধূম্রজাল, আপনি তো শুরু করলেন খুব সুন্দরভাবে কাব্যিক ওয়েতে, পদ্মা মেঘনা যমুনা। আমি ভাবলাম যে এটা কোন অনুষ্ঠানে আসলাম, এটা কি সাহিত্যের অনুষ্ঠান নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান। দি স্টার্টিং ওয়াজ সো গুড, তারপরে যে একটা অপ্রিয় প্রসঙ্গ আসলো যে বিশ্বব্যাংক মানে শুদ্ধ কি অশুদ্ধ। বিশ্বব্যাংক শুদ্ধ না অশুদ্ধ সেটার চেয়ে আমার বড় কথা আমি শুদ্ধ না অশুদ্ধ। আমি আজ 1.5 বছর ধরে যা হচ্ছে কেন আমার দেশবাসী জানতে পারছে না, কেন আপনারা আমাদেরকে অনেক কিছু করেও জানাচ্ছেন না, অনেক ভালো কাজ করেও জানাচ্ছেন না, অনেক মন্দ কথাগুলোও জানাচ্ছেন না। এই যে আমাদেরকে যেটাকে বলে কি বলবো অন্ধকারে রেখেছেন, এবং অন্ধকারে রাখা মানে ট্রান্সপারেন্সির অভাব, এবং সেই জন্যে আজকে আপনাদেরকে খেসারত দিতে হচ্ছে অনেক। আপনি প্রশ্ন করছেন যে বিশ্বব্যাংক কি করেছে না করেছে তারাকে আমরা ঠিক করতে পারি কিনা। আপনি ঠিক হয়ে যাবেন তখন যখন দেখবেন যে মালয়েশিয়ার থেকে আপনি 4 গুণ ইন্টারেস্ট দিয়ে এই কাজ করবেন, কারণ ইলেকশনের এটা একটা প্লেজ। শামসুল আলম সাহেব বলেছেন সরকার এটাকে ফ্রন্ট লাইনে রেখেছে। আই ফুললি এগ্রি উইথ হিম, সরকারের কাছে এটা সত্যি প্রায়োরিটির যোগ্য। কিন্তু ওই কুইক রেন্টালে যে যেরকম আপনারা ভুগেছেন তার চেয়ে অনেক বেশি ভোগান্তি হবে এই রেট অফ ইন্টারেস্ট হুইচ দি মালয়েশিয়ান গভর্নমেন্ট হ্যাজ প্রপোজ টু ইউ। এবং 3 দিন আগে মাননীয় যোগাযোগ মন্ত্রী বললেন যে একটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। জনাব হাফিজউদ্দিন খানের কাছে জানতে চাইবো যে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অবস্থানের কারণ হিসেবে কেউ কেউ ষড়যন্ত্রের কথাও বলছেন, সরকারি দলের কেউ কেউ অভ্যন্তরীণ রাজনীতিতে বিশ্বব্যাংকের হস্তক্ষেপের প্রচেষ্টার অভিযোগও তুলেছেন। এই ব্যাপারে আপনি এটাকে কি? আচ্ছা, আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশ্বব্যাংক থেকে আরম্ভ করে বিদেশিরা সবসময় হস্তক্ষেপ করে থাকে, এরকম নতুন কথা নয়। এর জন্য আমরা দায়ী, কারণ আমরা কোন সমস্যা তাদের কাছে নিজে থাকি। আমরা যে থাকি গত তত্ত্বাবধায়ক সময় দেখেছি, অতীত দেখেছি, এদের নতুন নয়, এই বরাবরই এটা হয়ে আসছে। গত 40 বছরের অন্তত 30 বছর তো এই ঘটনা হয়ে আসছে। কিন্তু এখানে কোনো ষড়যন্ত্র কে ষড়যন্ত্র করবে বাংলাদেশের বিরুদ্ধে? একটা প্রজেক্টকে ক্যান্সেল করে দিয়ে কার হুইল গেইন? আর তারপরে যদি যে কথাটা ফাইন্যান্স মিনিস্টার সাহেব বলেছেন আজকে, যেটা আপনি পড়ে শোনালেন, যদি এইটা ফ্যাক্ট হয়ে থাকে যে চাইনিজ কোনো ফার্মকে না দেওয়ার জন্য, তাহলে সে কথাটা ওয়ার্ল্ড ব্যাংকে অন দেয়ার ফেস কেন বলা হলো না? একদের টেবিল, আমার কথা যখন একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, একদের টেবিল বসে যে ঠিক আছে আপনি আসেন, আপনার অভিযোগ কী, আমার এই জবাব, একদের টেবিল বসে কেন আমরা সমাধান করতে চেষ্টা করলাম না? কেন খালি চিঠি চালাচালি করলাম? একত্রে বসেও তো এই জিনিসটা সমাধান করার চেষ্টা করা যেত। সে ধরনের কোনো প্রয়াস তো আমরা দেখতে পাচ্ছি না, পাই নাই। সেজন্য আমি বরাবরই বলতেছি একটা ধূম্রজাল, একটা ওই মানে একটা রাগ ডাক ভাব কেন বরাবরই এটা হয়ে আসছে। মানে এটা এখন নিজের কোনো দুর্বলতা না থাকলে আমি এটা করবো কেন? আমি অন দ্য ফেস বলে দেবো যে তোমার ওয়ার্ল্ড ব্যাংক তোমার এই উদ্দেশ্য, এটা তো আমরা উই ক্যানট অ্যালাউ দিস থিং টু হ্যাপেন। আমাদের এটা হতে পারে না, আমাদের অ্যালাউ করতে পারি না। এই আমরা সেই সৎসাহ দেখালাম না কেন? সে তো আমার প্রশ্ন। সেটা এখন ফাইন্যান্স মিনিস্টার সাহেব আজকে বলছেন এই কথাটা, এ তো আজকে থেকে 2 মাস আগে ওদেরকে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকে বলা হচ্ছিল তোমরা হাউ কাম তোমরা একটা প্রস্তাব করছো, একটা পার্টিকুলার ফার্মের জন্য প্রস্তাব করছো, এটা কেমন করে হতে পারে? তো সেটা বলা হচ্ছিল, সে তাদেরকে বলা হচ্ছিল, এবং তারা কি জবাব দেয় সে তখন বোঝা যেত যে কে মানে কারেক্ট পথে আছে। আমি ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে জানতে চাইবো যে আমি আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী জনাব আবুল হোসেনকে একটু উদ্ধৃত করতে চাই, যে তিনি বলেছেন যে পদ্মা সেতু দেশীয় ষড়যন্ত্র এবং বিশ্ব রাজনৈতিক
কুটচালের শিকার। এবং আমাদের অর্থমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রীর বক্তব্যটি একদম আমি আবার একটু হুবহু পড়তে চাই, যে বিশ্বব্যাংকের আগ্রহের কথা আমি আমার বাজেট বিষয়ক সমাপনী বক্তব্যে বিশদভাবে তুলে ধরেছি। সেই আগ্রহে ভাটা পড়ে যখন বিশ্বব্যাংক আমাদের নির্মাণ প্রতিষ্ঠানের প্রাক যোগ্যতা নিয়ে একটি চীনা প্রতিষ্ঠানের জন্য জারি জুরি করতে থাকে, এই চীনা প্রতিষ্ঠানের জারি জুরি সমস্তই এই প্রতিষ্ঠানে বাঙালি সহকারে জালিয়াতি বলে ধরা পড়ে। তা ধরা পড়লে বিশ্বব্যাংক 5টি নির্মাণ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা অনুমোদন করে দেয়, কিন্তু সেতুর কাজ অগ্রায়ণে বিলম্ব প্রক্রিয়া অবলম্বন করে বলে আমাদের মনে হয়। এবং তারপর থেকে শুরু হয় আমাদের গত 9 মাসের দুর্দিন। আপনার মন্তব্য শুনতে চাইছি ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমি খুবই দুঃখিত যে এই দুটি মন্ত্রীর বক্তব্যই অপেশাদারিত্বের যে কথা বলছিলাম তারই ধারাবাহিকতা এই মন্তব্যগুলো এসছে, এবং এগুলো অত্যন্ত ডিফেন্সিভ মন্তব্য। হাফিজউদ্দিন যেটা বললেন যে এগুলো যদি আমাদের জোরালো ফাইন্ডিংস হয়ে থাকে, এগুলো তুলে ধরার ফোরাম ছিল, বিশ্বব্যাংকের সাথে যে আলোচনা হচ্ছিল তার মধ্যে পরিষ্কারভাবে এগুলো তুলে ধরা যেত। এই যে ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে দেশবাসী এগুলোতে কোনো ধরনেরই বিশ্বাসযোগ্যতা খুঁজে পান না। এবং এখানে আমি আশা করব যে এই পথে না গিয়ে সরকারের এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এই যে ডিফেন্সিভ যে বিশ্বাসযোগ্যতার অভাবমূলক যে মন্তব্য, এই পথে না গিয়ে তারা খুব দ্রুত উপলব্ধিতে আসুক যে সমস্যা আছে, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এবং এই পুরো বিষয়টা পুনর্বিবেচনার আওতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে পুনর্বিবেচনায় কিভাবে আনা যায় সেদিকে মনোনিবেশ করা। এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই আলোচনা আসলে দেশবাসী খুব একটা এটাতে কনভিন্সড হচ্ছে না, এবং এই আলোচনা আমাদের অত্যন্ত একটা ডিফেন্সিভ আলোচনা হচ্ছে। এটা থেকে খুব বেশি সময় ব্যয় করে কারো লাভ হচ্ছে না, আর কি সরকারেরও লাভ হচ্ছে না, দেশেরও লাভ হচ্ছে না, এবং যারা আলোচনা করছেন তারাও এখানে খুব বেশি সময় ব্যয় করে খুব একটা কন্ট্রিবিউট করতে পারবে না। ডক্টর শামসুল আলম, আজকে অর্থমন্ত্রী বলেছেন যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য তারা বিশ্বব্যাংকের কাছে, মানে তিনি বিশ্বব্যাংকের কাছে বলবেন। পুনর্বিবেচনার জন্য কি পদক্ষেপ সরকার এখন পর্যন্ত ভেবেছেন যে পুনর্বিবেচনা করতে পারে, কিভাবে অবস্থাটা আমরা পরিবর্তন করছি? না, বিষয়টা হলো এর মূল বিষয়টা যেটা ডক্টর হোসেন জিল্লুর রহমান বললেন, যে পুনর্বিবেচনার বিষয়টা অবশ্যই মানে ভালোভাবে সামনে আসা উচিত। এই জন্যে যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী কিন্তু বিশ্বব্যাংক। এর যাই থাকুক, এর রাজনীতি আছে, এর মধ্যে বিউরোক্রেসি আছে, সবই আছে, তার মধ্যেও তা আমাদের অনুকূলে নিতে হবে। এটি একটি সম্মানজনক প্রকল্প ছিল। বিশ্বব্যাংকের যে প্রেসিডেন্ট, আমরা যাকে বলি জোয়েলিক, এটা ভালোভাবেই জানা, সকলেই জানতেন যে তিনি বাংলাদেশে ততটা অনুকূল ছিলেন না বলেই এটা সাধারণ ধারণা প্রচলিত ছিল। তো এখন নেতৃত্ব পরিবর্তন হয়েছে বাংলাদেশের, আমি মনে করি সরকার এটা যথাযথভাবে বলেছে মন্ত্রী মহোদয়, যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে পুনর্বিবেচনার সুযোগ থাকলে সে সুযোগ অবশ্যই গ্রহণ করা উচিত, এবং এটা হতে পারে। আমি মনে করি বহু জায়গায় বিশ্বব্যাংক পুনর্বিবেচনা করে বহু প্রকল্পে আবার পুনঃ অর্থায়নও করেছেন। জি, আমি আবারও অর্থমন্ত্রীকে আজকের অর্থমন্ত্রীর বক্তব্য একটু পড়ে শোনাতে চাই, একটু ব্যাখ্যা পাওয়ার জন্য। আমি এটি পড়ে বুঝতে পারছি না যে বিষয়টি বিশ্বব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আমাদের নির্বাহী পরিচালক এই বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করব। এই জন্য এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তের খাতিরে আমরা বিশ্বব্যাংকের চিঠিপত্র প্রকাশ করতে বিরত থাকলাম। আমার প্রথম প্রশ্ন, বিশ্বব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে অর্থমন্ত্রী যে মনে করেন, অর্থমন্ত্রীর মনে করার গুরুত্ব বিশ্বব্যাংকের কাছে কত দূর? নির্বাহী পরিচালক এই বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলতে আসলে উনি কি বুঝাতে চেয়েছেন? পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করবেন তিনি কতদিন, এবং এই জন্য দুর্নীতি দমন কমিশনের তদন্তের খাতিরে তিনি প্রকাশ করলেন না পুরো ব্যাপারটি? একটি বিষয় সত্য, শুনেন, মন্ত্রী মহোদয় বলেছেন, তার বক্তব্যের জবাব তিনি দিতে পারেন এবং তিনি ভালো জানেন সে বিষয়টাতে। ও বিষয়ে তো আমার কথা বলাটা, আমি যে কথাটা বলি উনি যে গুরুত্বটা দিয়েছেন সেটি আমি মনে প্রণিধানযোগ্য, এবং এটি যথার্থ উপলব্ধি, এবং এ বিষয়ে সর্বত প্রয়াস আমাদের নেওয়া উচিত। আরেকটা হলো, বিশ্বব্যাংকের সঙ্গে যদি কোনো কারণ নাই হয়ে ওঠে, অবশ্যই এ প্রকল্পে বাংলাদেশ সরকারকে এগিয়ে যেতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন যে এটা এগিয়ে গেলে আমাদের খরচ বেড়ে যাবে, আমরা পারবো কিনা। শুনেন একটা কথা, এই প্রকল্পেও আমরা আইডিবির ঋণ নিয়েছি 3% সুদে, 14 কোটি US$। আমরা 1.5% সুদে এডিবি থেকে ঋণ নিয়েছি, যেখানে বিশ্বব্যাংকের সবচেয়ে কম। 3% সুদে কিন্তু আমরা এখনই সম্মত হয়েছি নিতে আইডিবি থেকে। কাজে 3, 4, 5% সুদে নেওয়া যাবে না, এটা খুব অতিরিক্ত হয়ে যাবে, এটা আমি মনে করি না। মানে 1% থেকে 5% এটা খুব বেশি হবে না, এটা হতে পারে। আমার দেশে একটা বিষয়, আমার দেশের যে অর্থনীতি, আমরা কিন্তু 15%, 18% ঋণ নিয়ে ব্যবসা করে লাভ করে থাকি।
তো এটা যেহেতু দীর্ঘমেয়াদী প্রকল্প 1 থেকে 5% 6% সুদ অবশ্যই আমি মনে করি বহনযোগ্য এবং নেওয়া যায়। এবং আপনি মনে করছেন যে ওই বেশি শতাংশ ঋণেও যদি আমরা এটা নিই আমাদের অর্থনীতিতে কোনো বড় কোনো চাপ পড়বে না? এটা করতে হবে, আবার অর্থনৈতিকভাবে এটা ভায়াবল হবে যে সুদের হার, আমাদের মার্কেট ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই, এটা মনে রাখতে হবে, কাজে এটা অবশ্যই ভায়াবল হবে। এই বিষয়ে আমাদের অডিটর এন্ড কন্ট্রোল জেনারেল সাবেক আপনি কিছু উনি যেটা বলেছেন হার্ড টার্ম লোনের ব্যাপার, হার্ড টার্ম লোন কমাতে দিতে হবে এটা করতে গেলে। তবে আমরা ওয়ার্ল্ড ব্যাংক যে হারে আমরা সাহায্য পেয়ে থাকি 0.75% এবং 40 বছর শোধ করতে হবে, 10 বছর গ্রেস পিরিয়ড, এর চেয়ে সহজ শর্তে এবং এই শর্ত যমুনাবিদ আমাদের হয়েছে, এর চেয়ে অন্য কোনো শর্তে গেলে 1-এর উপরে 2, 3, 4 কিন্তু হার্ড টার্ম, 4 উপরে গেলে তো হার্ড টার্ম লোনই হয়ে যায়। এটা গেলে যারা ইউজার তাদের জন্য এটা বহন মানে তারা বেয়ার করতে পারবে কিনা সে প্রশ্ন কিন্তু রয়ে গেছে। সুতরাং এটা ইকোনমিক অ্যানালাইসিস না করে বোঝা যাবে না ট্রাফিক ফোরকাস্টটা কী সমাচার এবং তার সঙ্গে টোটাল কস্ট এবং সেই কস্ট কতদিনে রিকভারি হবে, অনেক প্রশ্ন জড়িত আছে। এটা ভেবে কোনো কনক্লুশন আসা ঠিক হবে না। আমি অনেকে অনুরোধ করবো, মানে জিইডির চার্জে আছেন, যে শুড নট জাম্প টু কনক্লুশন সমস্ত হিসাব কিতাব না করে। আমার বিশ্বাস এখন এই হিসাব করা হয় নাই, সুতরাং এটাকে এভাবে আশা ঠিক এই বিষয়ে কিন্তু মোটেই অর্থনীতিবিদ নই, তবে একজন নাগরিক হিসাবে খবরের কাগজটা খুব মাইনিউটলি পড়ি। 4 জন অর্থনীতিবিদ একইভাবে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, আকবর আলী খান, মির্জা আইজুল ইসলাম, এমনকি আসফউদ্দৌলা, তারা যে ইটা দিয়েছেন। কিন্তু আপনি যে 3 জনের প্রতি মানে কথা বলেছেন, আরেকজন অর্থনীতিবিদ বিনায়ক সেন তিনি মনে করেছেন মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা হয়েছে, বাংলাদেশের প্রতি অবিচার করেছে বিশ্ব ব্যাংক। ওটা তো আলাদা ইস্যু গেল। আমি বলবো যে একটু আমি ইন্টারাপ্ট করি, যে ঠিক আছে দুর্নীতির অভিযোগ ছিল, তার জন্য যে প্রজেক্টটা তো মানে আমাদের মানুষের জন্য আমাদের দরকার, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই প্রজেক্টটা দরকার। দুর্নীতির অভিযোগ আছে সেটা নিয়ে সেপারেটলি ডিল করা যেতে পারে, বা তা এনে কিন্তু মানে এনে ডায়ালগ চলতে পারে এবং এটা একটা ফয়সালাতে আসা যেতে পারে, একটা সম্মানজনক সমাধান আসা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে। যদি বিশ্বব্যাংক মনে করে যে ওই কাজটা করলে আমাদের সন্তুষ্টি, সেভাবে করা, কিন্তু তাই বলে প্রজেক্টটাকে বাতিল করাটা ঠিক হয়নি, এটা আমি সবসময় মনে করি। জি, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে ফিরে আসবো জনাব বিনায়ক সেনের একটি কথা নিয়ে। তিনি বলেছেন আফ্রিকার দেশগুলির চেয়ে বাংলাদেশের দুর্নীতি মাত্রা কম, আফ্রিকার দেশগুলিকে বিশ্বব্যাংক কোনো প্রকল্প বাতিল করেনি, এমনকি ভারতের অনেক প্রদেশে বাংলাদেশের চেয়ে দুর্নীতি মাত্রা বেশি, সেখানেও বিশ্বব্যাংকের প্রকল্প রয়েছে। তার যুক্তি হলো এসব প্রকল্প সুবিধাভোগীদের কাজে আসছে। আমরা বিরতির পর এই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। চুলহা শাইনি এক্সপার্ট অ্যাডভাইস চান? যোগাযোগ করুন সানসিল্ক, বাংলাদেশের একমাত্র এক্সপার্ট শ্যাম্পু। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব হোসেন জিল্লুর রহমানের কাছে জানতে চাইছিলাম যে বিনায়ক সেনকে উদ্ধৃত করে যে আফ্রিকার দেশগুলিতে দুর্নীতি অনেক বেশি, ভারতের বিভিন্ন প্রদেশে দুর্নীতি অনেক বেশি। বিরতির সময় আমাদের ডক্টর শামসুল আলম আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন। সেই প্রশ্নটি হচ্ছে যে মার্কোসের সময় ফিলিপাইনে সবচেয়ে বড় বড় প্রকল্পগুলি বিশ্বব্যাংক নিয়েছে। আপনার মন্তব্য শুনবো। আমার মন্তব্য খুব সুস্পষ্ট যে বিনায়ক সেনের বক্তব্যেও সেই ষড়যন্ত্রের তত্ত্বের একটা, অর্থনীতির ভাষায় বলেছেন কিন্তু অনেকটা ওই ষড়যন্ত্র তত্ত্বেরই একটা প্রতিফলন দেখছি। আসলে আফ্রিকায় আমাদের চেয়ে বেশি দুর্নীতি হয়, ভারতের প্রকল্পে আমাদের, এগুলো কাকে বলছি এবং এগুলো কেনই বলছি এখানে? আমার ঘুরে ফিরে আমাদের আলোচনাটা পেশাদারি পর্যায়ে নিয়ে আসা উচিত এবং পুনর্বিবেচনার যে বিষয়টা, আমি যেটা বলছি, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকে যদি একটা আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে কোনো নিজের তরফ থেকে আর কোনো পদক্ষেপ না নিয়ে বলেন যে আপনি একটু পুনর্বিবেচনা করেন, এটা তো আসলে বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা পুনর্বিবেচনা করছি কিনা, যে আমাদেরও ঘাটতি কিছু রয়ে গেছে,
প্রজেক্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পজিশনটাকে নতুন করে উপস্থাপন করছি কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। সুতরাং ঘুরে ফিরে অ্যাকচুয়ালি আমাদের ওইখানে আসা উচিত। আরেকটা বিষয় শামসুল আলম সাহেব বলছিলেন যে আমরা যদি আরেকটু উচ্চ সুদে অন্য জায়গা থেকে নিই, সেটা আমরা মোটামুটি এটা পারবো, এটা নিয়ে বেশি চিন্তার কারণ নাই। সেখানে আমি সতর্কবাণী যেটা হাফিজউদ্দিন সাহেব বলছেন সেটার প্রতি আমি আবার দৃষ্টি দিব যে আসলে এই বিষয়ে আমরা এই বাংলাদেশের এই মুহূর্তে বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু চলে যাচ্ছে এই সুদটা দেওয়ার জন্যই। এটা একটা বাজেটের বড় খাত হয়ে গেছে। এখানে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার। অবশ্যই ইকোনমিক অ্যানালিসিসটা আরও অনেক বেশি জোরালোভাবে করা দরকার এবং আই এম শিওর শামসুল আলম সাহেবও সেটা এগ্রি করবেন। সেই অ্যানালিসিস মাধ্যমে আমাদের বিকল্প অর্থায়ন যদি নিতেই হয় সেখানে যাওয়া উচিত। ঘুরে ফিরে আবারও একটা কথা আসবো, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমি আপনার বক্তব্য একদম স্পষ্ট যে আমরা বিষয়টি স্পষ্ট যে আমরা পেশাদারিভাবে বিষয়টি মোকাবেলা করা দরকার এবং বিষয়টি করা দরকার। কিন্তু আমি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি একদম লেমেন হিসেবে আপনার কাছে জানতে চাইছি যে ধরা যাক বিশ্ব ব্যাংক একটি দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিকভাবে মারাত্মকভাবে প্রভাবিত একটি প্রতিষ্ঠান, তাইলে আমাদের দেশের উপর যদি অন্যায়ভাবে বিষয়টি চাপায় দেওয়া হয় আমাদের কোনো কিছু করার আছে কিনা? না, এখন এই ধরা যাকের সূত্র ধরে তো অনেক ধরনের আলোচনা হবে। কারণ আমরা তো এই একটা তো বিশ্বব্যাংকের এই অর্থ না নিয়ে আমরা ওদের বললাম যে আপনারা চলে যান, আমাদের এখান থেকে দরকার নেই। বিশ্বব্যাংকের সাথে আমরা সম্পর্ক বাদ দিয়ে দিলাম। ডক্টর রহমান, আমি সেটি বলছি না, আমি ধরে নিচ্ছি, আমি না জানা সত্ত্বেও ধরে নিচ্ছি যে স্পেসিফিক তথ্য না জানা সত্ত্বেও ধরে নিচ্ছি যে আমার সরকার দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমি সেই হাইপোথিসিসটা বিশ্বব্যাংকের উপর অ্যাপ্লাই করতে পারি কিনা যে বিশ্বব্যাংক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্তটি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তাইলে আমাদের কিছু করার আছে কিনা? না, আমি সেখানে বলছি সেটাও আমাদের তাহলে প্রতিষ্ঠা করতে হবে, সেখানেও পেশাদারিত্বের বিষয় আছে। আপনি যদি বলেন যে এবং এটা হতে পারে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা যদি সত্য, আপনি যেভাবে বললেন ধরা যাক যদি এটা সত্যি হয়, সেই বিষয়টা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেখাতে হবে আমাদের কূটনৈতিক ইনভেস্টিগেশনের মাধ্যমে যে এইটাই করেছে বিশ্বব্যাংক। এটা কারণ আমাদের কোর্ট অফ ওপিনিয়নে আমাদের পজিশনটাকে উইন করতে হবে, তাই না? আমরা শুধু নিজেদের মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে আমরা কাকে কনভিন্স করব? আমাদের যদি কোনো সত্যিকার অভিযোগ থাকে যে বিশ্বব্যাংক এই ধরনের করেছে, তাহলে সেটা আমরা তুলে ধরি, বাট তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদেরই, এবং সেটাও পেশাদারিত্বের ভিত্তিতে করতে হবে। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান বিষয়ে বলার জন্য। আমরা এই বিষয়ে একটু শামসুল আলম সাহেবকে শুনি যে উনি যেটা বলছেন যে বিশ্বব্যাংক, আপনি বারবার যেটি বলছিলেন যে বিশ্বব্যাংক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে অনেক সময় সিদ্ধান্ত নেয়, এইটিও আমাদের প্রমাণ করতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা? না, প্রস্তুতি তো থাকতেই হবে এবং নিতেও হবে এবং নেওয়া উচিত। এবং সর্বশেষ যে কথাটা বলবো, এই বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ থাকলে সরকার সর্বত প্রচেষ্টা চালাবে যেন পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি হয়, এবং এটি আমি মনে করি অত্যন্ত দূরদৃষ্টিপন্ন দৃষ্টিভঙ্গি, মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন প্রণিধানযোগ্য, এবং এ বিষয়ে পদক্ষেপ নিশ্চয়ই সরকার জোরদার করবেন। জনাব হাফিজউদ্দিন খান, আপনি একজন বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে আমাদের দেশের জন্য যে এখন একটি দুরবস্থা বা একটি সংকটজনক পরিস্থিতি, তার থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি কি সাজেশন দিচ্ছেন? বললেন যে বিশ্ব ব্যাংকে যদি কোনো অন্যায় আমরা দেখতে পাই সেটা তুলে ধরতে হবে, যেটা আমরা নিজেদেরকে কনভিন্স করতে লাভ নাই, বিশ্ববাসীকে কনভিন্স করাইতে হবে। বিশ্ব ব্যাংকে আরও শেয়ার হোল্ডার আছে, বোর্ডে আরও লোকজন আছে, তাদেরকে বলতে হবে বিশ্ব জয়লীগের একক ডিসিশন হতে পারে না, ইট ক্যানট বি। সেখানে আমাদের সেভাবে সেই ইকোনমিক ডিপ্লোমেসি যাকে বলে সেটা করে আমাদের বক্তব্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে, সে প্রতিষ্ঠিত করতে হবে, সেইভাবে আমাদের সেভাবে এগোতে হবে। তাহলে শুধু আমি দেশবাসীকে বললাম যে ভাই সাহেব ঠিক না, ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতি করেছে, ওয়ার্ল্ড ব্যাংক পলিশ করছে, বা আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো খাবে না কেউ। এই ষড়যন্ত্র থিওরি আমরা সবশেষ শুনে আসতেছি, আমাদের পলিটিক্যাল, এটা একটা পলিটিক্যাল টার্ম হয়ে গেছে, এটা রাজনীতি। এটা আমরা সবকিছুর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এরকম এখন আমাদের উপরে অনেকের নজর পড়েছে। আমাদের নজর তো পড়া আমি কেউ দেখিনি এখন তো ভারত ছাড়া, আর তো কারো আমাদের স্পেশাল নজরের কোনো আমি দেখতেছি না। ডক্টর ইনামুল হকের কাছে জানতে চাইবো যে আমরা আসলে কিভাবে
মানে এই বিষয়টি সমাধানে ভূমিকা রাখতে পারে, আমরা খুব অল্প করে যদি শুনি। আমি এক লাইনে বলবো জি, যে আপনারা যে সমাধানই যান, আপনারা সাধারণ নাগরিকের দুর্দশা ভবিষ্যতে যাতে আরেকটু কমে তার চেষ্টা করবেন। কারণ এমনিই নাভিশ্বাস উঠেছে, যাদের সত্যিকারের রেগুলার ফিক্সড ইনকাম আছে তারা চলতে পারছে না সেভিংসে হাত দেওয়া ছাড়া। দ্রব্যমূল্যের গতি বলেন বা অন্যান্য শেয়ার মার্কেট বলেন, এগুলোতে না যেয়ে আমি মূল্যস্ফীতি বলেন, আমি অনুরোধ করব যে এমন সিদ্ধান্ত নেবেন না যাতে আমার আপনার আরো কঠিন দিন আসে। আমরা আশা করব যে এরকম সিদ্ধান্ত নেবে। আমাদের একজন দর্শক জুয়েল, উনি বলেছেন যে পদ্মা ব্রিজ কবে হবে, তবে যাই হোক ব্রিজের অ্যানিমেশনটা ভালো হয়েছে। আমরা আশা করব ব্রিজের অ্যানিমেশন থেকে ব্রিজের বাস্তব একটি সেতু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর এনামুল হক, জনাব মাহফুজউদ্দিন খান এবং ডক্টর শামসুল আলম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।